আসসালামু আলাইকুম। অনেকদিন পর কথা বলতে আসলাম। আসলে বাংলাদেশের যে রাজনীতির ঘোলাটে পরিবেশ, এই পরিবেশে রাজনীতি নিয়ে কথা বলতে গেলে সেই পূর্বেকার মতোই গা ঘিন ঘিন একটা অবস্থা। আসলে এটা এমন এক জগা খিচুড়ি পর্যায়ে চলে গিয়েছে, এর সঠিক সমাধান যে কোন পথে সেটা আসলে, যদিও সমাধানের রাস্তাটা আমাদের জানা আছে, একটা সুষ্ঠু নির্বাচন, কিন্তু সুষ্ঠু নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে, সংস্কার কতটুকু হবে, কবে নির্বাচন হবে এবং সে নির্বাচনের ফসল কার ঘরে উঠবে ইত্যাদি ইত্যাদি নানান একটা ঘোলাটে পরিবেশ, যার কারণে আসলে কথা বলার এক প্রকার অনীহা চলে এসেছে। বিশেষ করে এই যে অগণিত রক্ত এবং জীবনের বিনিময়ে এই যে আমাদের একটি বিপ্লব বা নতুন স্বাধীনতা যেভাবেই আমরা অভিহিত করি না কেন, যখন এটার যে জনপ্রত্যাশা, এই জনপ্রত্যাশা আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রত্যাশা থেকে যখন আসলে দেখি বাস্তবতায় হাতড়ে হাতড়ে যে আসলে প্রত্যাশা তো পূরণ হয়নি, উল্টো আসলে প্রত্যাশার বিপরীত দিকেও বর্তমান সরকার কিছু কিছু ক্ষেত্রে ধাবিত হয়েছে, তখন আসলে স্বাভাবিকভাবে কথা বলার ইচ্ছাটা মরে যায়। তারপরেও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজ চলে আসলাম। সেটা হলো সম্প্রতি ছাত্র শিবিরের, আমি জানি না ওনার পদপদবিটা কি, তবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ শুক্রবার বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ শেষে ছাত্র শিবিরের যে ঐতিহাসিক একটি মিছিল হয়েছে, সেই মিছিল থেকে একটি রণহুঙ্কার দেওয়া হয়েছে ছাত্র শিবিরের পক্ষ থেকে। এবং সবথেকে অবাক করা বিষয় হলো এই রণহুঙ্কারটা কিন্তু আসলে আওয়ামী লীগকে নয়, সরকারকে নয়, বিএনপিকে, অবশ্যই এখানে বিএনপি আছে, কিন্তু বিএনপির থেকেও ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হলো এই রণহুঙ্কারটা দিয়েছে শিবির খোদ জামাতের বিরুদ্ধেই। আসলে যতটুকু আমার এই ছাত্র শিবিরকে জানাশোনা আছে, তাতে আমি অ্যাজ ফার অ্যাজ আই নো, তারা নিজেদেরকে একটা সুশৃঙ্খল কর্মী বাহিনী হিসাবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ক্ষেত্রবিশেষ তারা নিজেদেরকে আসলে মিলিটারি বা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও তুলনা করে থাকে, বা সেনাবাহিনীর পরবর্তীতে সুশৃঙ্খল কোনো কর্মী বাহিনী যদি থেকে থাকে সেটা হলো এই শিবির। তো আসলে এটা অবাক হওয়ার মতোই ব্যাপার যে সেই শিবির, যে শিবিরের মধ্যে আনুগত্যর কোনো ঘাটতি নাই, তার প্যারেন্ট মাদার যে সংগঠন সেটার প্রতি, কিন্তু তারা আজ অভাবনীয়ভাবে জামাতের বিরুদ্ধেই রণহুঙ্কার দিচ্ছে যে আওয়ামী লীগের পতিত ফ্যাসিস্টের যে দোসর আছে বা সরাসরি যারা ফ্যাসিস্ট আছেন, তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য যারা ওকালতি করছেন বা তদবির করছেন, তার মেজরিটি হলেন বিএনপি এবং জামাতের লোকজন। তো তাদেরকে যেন এভাবে তদবির করে না ছাড়িয়ে নেওয়া হয়, তাদের বিচার যেন দ্রুত কার্যকর করা হয়, এই মূল বিষয়টিকে সামনে রেখেই মূলত তারা আজকের এই বাইতুল মোকাররমের জুম্মার নামাজ শেষে যে মিছিল করেছে এবং সেখান থেকে রণহুঙ্কার দিয়েছে, মূলত এই বিষয়টিকে সামনে রেখে। এখন কথা হলো, হঠাৎ ছাত্র শিবির কেন এইভাবে জামাতের বিরুদ্ধে কথা বলছে? বিএনপির বিরুদ্ধে তারা বলতেই পারে, যেহেতু তারা এখন বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ, ক্ষমতার দাবিদার, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, তারা বিএনপির বিরুদ্ধে বলতেই পারে। কিন্তু কেন হঠাৎ করে এখন শিবির জামাতের বিরুদ্ধে এভাবে কথা বলছে? আসলে সত্য বলতে এটা প্রথম নয়। এই যে 24-এর গণ অভ্যুত্থান বা গণবিপ্লবের পরে যারা রাজনীতির খোঁজখবর রাখেন, তারা কিন্তু মোটামুটি জানেন যে শিবিরের সঙ্গে জামাতের একটা মনোমালিন্য চলছে, যদিও এটা প্রকাশ্য নয়, কিন্তু এটা চলছে। কেন চলছে? কেন আসলে শিবির এখন জামাতের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে? আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, আমি একজন নগণ্য মানুষ হিসাবে ফ্যাসিস্ট সরকারকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য রাজপথে শুরু থেকেই ছিলাম। যদিও তার জন্য আমি কোনো কিছু দাবি করি নাই, কোনো পদপদবি বা কোনো অর্থনৈতিক ফ্যাসিলিটিস বা আবিজাবি রাষ্ট্রীয় কোনো
এগুলা আমার মাথার মধ্যে নাই, আমি নিঃস্বার্থভাবেই করেছি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি, এই আন্দোলন করতে গিয়ে আমি যেটা দেখেছি, এই আন্দোলনে ছাত্রদের সঙ্গে, সাধারণ ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি কোনো সংগঠন হিসাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে থাকে, আন্দোলন করে থাকে, সেটা হলো ইসলামী ছাত্র শিবির। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, তারা শুরু থেকেই ছিল। এবং এটা কিন্তু বিপ্লবের পরবর্তী অনেক সমন্বয়করা তারা সরাসরি এটা স্বীকারও করেছেন যে শিবির ছিল তাদের রাজপথের সহযোদ্ধা। আচ্ছা, এখন প্রশ্ন হলো, শুধুই কি শিবির? এর মধ্যে কি আর কেউ নাই? আমি আমার জায়গা থেকে বলি, ইয়েস, অনলি শিবির। যদি সাধারণ বিক্ষিপ্ত এলোমেলো ছাত্রদের বাইরে অর্গানাইজড কোনো ফোর্স হিসাবে শেখ হাসিনার পতনের ব্যাপারে কৃতিত্ব বা দায় যেটাই বলেন দেওয়া হয়, সেটা একমাত্র ইসলামী ছাত্র শিবির। তো সুতরাং যে ছাত্র শিবির রক্ত দিয়ে, জীবন দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, সেই শিবিরের চোখের সামনেই যখন তার মাদার অর্গানাইজেশন জামাত এইভাবে দালালি করে, দাবিদারি করে, শুধু জামাত করে না, জামাতের সাথে সাথে বিএনপিও করে বা আরও অনেক আদার্স পাবলিক করে, কিন্তু জামাতও যখন একই কাজটা করে, তখন কিন্তু আসলে এমনিতেই অটোমেটিক্যালি শিবিরের মাথা খারাপ হওয়া খুবই স্বাভাবিক, আমি যেটা বুঝি। কারণ জামাত কিন্তু এই আন্দোলনে কোনোভাবেই শরিক ছিল না, বিএনপি আন্দোলনে শরিক ছিল না। এই আন্দোলনে অর্গানাইজ ফোর্স হিসাবে যদি কেউ শরিক থেকে থাকে, সেটা অনলি অন শিবির। সো সেই শিবিরের রক্তের উপর দিয়ে, জীবনের উপর দিয়ে আজকে জামাতের কিন্তু এই রাজনীতিতে সুদিন। আমি এই কথাগুলো এজন্য বলছি না যে জামাত শিবির তাদের নিজেদের মধ্যেই একটা বিভাজন তৈরি করার জন্য, না, এটা না। বিষয়টা হলো, শিবিরের মতো একটা অর্গানাইজ ফোর্স যাদের আনুগত্য নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই জামাতের প্রতি, তারা এখন জামাতের বিপক্ষে মুখ খুলছে। কেন খুলছে? এটাই যে বর্তমান বাংলাদেশে নবীন প্রবীণ এটা কিন্তু একটা টানাপোড়েন চলছে, এবং এটা কিন্তু সর্বত্রই চলছে। এটা শুধু ছাত্রদল বিএনপির মধ্যে নয়, এটা শুধু সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রদের মধ্যে নয়, এটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা এখন জামাত শিবিরের মতো একটা অর্গানাইজ ফোর্স। ভোটের তাদের কি পার্সেন্টেজ আছে বা নেই এটা ভিন্ন আলাপ, কিন্তু তাদের সাংগঠনিক একটা ভিত্তি আছে, শক্ত ভিত্তি, এবং আনুগত্যের ব্যাপারে তারা আসলে আপোষহীন। অকুণ্ঠ সমর্থন তারা জামাতের প্রতি দিয়ে থাকে এই ইসলামী ছাত্র শিবির। কিন্তু কী পরিমাণ টানাপোড়েন হলে এবং কী পরিমাণ প্রত্যাশার বাইরে রাজনৈতিক পরিবেশ তৈরি হলে সেই শিবির এখন সরাসরি জামাতের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়। তো আমি সব কিছু মিলিয়ে বলতে পারি, এই তরুণ এবং প্রবীণ এদের মধ্যে যে টানাপোড়েন চলছে, এটার একটা সুষ্ঠু সমাধান দরকার, এবং এটার একটা সুষ্ঠু সমাধান হবে বলে আমি কিছুদিন পূর্বেও আশাবাদী ছিলাম। কিন্তু বর্তমান বাংলাদেশ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের যে চলন প্রক্রিয়া, যে গতি, এইগুলাতে আসলে আমি নিজেও এখন আসলে সন্দিহান যে এই সরকার আসলে সফল হবে কিনা। আমি অতীতেও বারবার বলেছি যে আসলে ঘুমের মধ্যে থাকলে তো, ইচ্ছা করে ঘুমের মধ্যে থাকলে তো তার ঘুমটা ভাঙানো যায় না। আমরা সবাই মিলে চাই এই সরকারটা সফল হোক, কিন্তু সরকার নিজে সফল হতে চায় কিনা এটা আসলে আমার কাছে শুরু থেকেই সন্দিহান তাদের বিভিন্ন কার্যকলাপে। আসলে সুশীলতারও একটা লিমিটেশন আছে। রাষ্ট্র পরিচালনা করতে গেলে এতটা সুশীল হলেও হয় না যতটা সুশীল হলে প্রতিপক্ষ আপনার দুর্বলতা, আপনার সুশীলতাকে দুর্বলতা মনে করে আবার আপনার ঘাড় চেপে ধরবে। আর জামাত বিএনপির যে বিষয়টা, এটা অবধারিতই সত্য যে আওয়ামী লীগ পলায়নের পরে, তার শীর্ষ নেতৃত্ব পলায়নের পরে, এখন যারা রয়ে গেছে আওয়ামী লীগের দোসর বা তাদের ভোটার, সোজা বাংলায়, তারা আসলে কেউ যাবে বিএনপির দিকে, কেউ যাবে জামাতের দিকে। তার মানে তো এই নয় তাদের যেসব অপরাধী নেতাকর্মীরা রয়ে গেছেন, স্বৈরাচারের লেসপেন্সার, তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনতে আবার বিএনপি জামাতের লোকজন তদবির করতে যাবে, এটা তো আসলে কারো কাছেই কাম্য নয়। তো শিবির খুব যৌক্তিকভাবেই বিষয়টা সামনে এনেছে। আশা করি তাদের এই কনসার্নটাকে যথোপযুক্ত মূল্যায়নের ভিত্তিতে জামাত আগামীতে সিদ্ধান্ত নিবে। এবং বিএনপির বিষয়ে আমি অন্য একটা ভিডিও নিয়ে কথা বলবো।
আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যই ছিল যে শিবিরের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এই ক্ষোভের বহিঃপ্রকাশটা নিয়ে এবং এটা যৌক্তিক এবং এটা নিয়েই সামনে কীভাবে এই সমস্যাটা সমাধান করে সুষ্ঠু সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় সেটা নিয়েই জামাতকে ভাবতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।